সুপ্রিয় দর্শক, প্রত্যেককে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন সাংবাদিক ও বিশ্লেষক জনাব আমিরুল মোমিনিন মানিক। আজকের আলোচনা আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ মূলত আমরা আসলে দিনের যেসব আলোচিত খবর সেগুলোকে বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলো, তাদের প্রধান শিরোনাম র্যাব কাগজেই বিলুপ্ত, থাকছে নতুন নামে এসআরবির খসড়া। আরেকটি শিরোনাম তারা করেছে আইন শৃঙ্খলায় স্বস্তি আসেনি, পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি পুলিশ। সাবেক বিচারপতিকে দুদক চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে প্রশ্ন। প্রধানমন্ত্রী ভারতে গেলে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে বললেন দীনেশ ত্রিবেদী। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম বিএনপি সরকারের 6 মাস, প্রতিশ্রুতি ছিল মেধাভিত্তিক অভিযোগ দলীয়করণের। মন্তব্য প্রতিবেদন একটি মাহমুদুর রহমান লিখেছেন, সরকারের স্বাধীন পররাষ্ট্রনীতি প্রশংসাযোগ্য। রাজস্ব সম্মেলনে প্রধানমন্ত্রী দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম পর্যালোচনা হবে পুরো সংবিধানের, এবছর সংশোধনের সম্ভাবনা কম। অর্থ বছর এপ্রিল থেকে মার্চ হচ্ছে, বর্ষার স্থবিরতা কাটিয়ে গতি ফেরানোর আশা। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় রয়েছে ভারত, জানিয়েছেন দীনেশ ত্রিবেদী। দৈনিক সমকালের প্রধান শিরোনাম 235 কোটি টাকার ইনস্টিটিউট, প্রশিক্ষণ পাননি একজনও। দ্বিধাদ্বন্দ্ব দূর করে বলিষ্ঠ নীতি নিয়ে এগোতে হবে। আরেকটি শিরোনাম গ্যাস সংকট নিয়ে, নরসিংদী সহ 4 জেলার কারখানার উৎপাদন ব্যাহত। দৈনিক যুগান্তর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, গা শিউরে ওঠা সদর অন্দর, ভয়ঙ্কর গোপন কারাগার, তাদের বিশেষ একটি প্রতিবেদন। আরেকটি শিরোনাম করেছে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে রাজস্ব সম্মেলনে প্রধানমন্ত্রী, ফ্যাসিবাদ মুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম ফ্যাসিবাদ মুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা, কেন পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নানা কৌতূহল। 3 শহরে পিঙ্ক বাসের যাত্রা, স্বস্তিতে নারীরা। দৈনিক কালের কণ্ঠ স্থানীয় সরকার নির্বাচনের জোর প্রস্তুতি, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ কাল, জোটের বাইরের 9 ভোটে নজর সবার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম 50 প্লট 36 দখলদার, আজিজকে ইন্টারপোলের রেড নোটিশের আবেদন, নতুন কমিশনে গতি পাবে দুর্নীতি দমন কর্মকাণ্ড। দৈনিক ইনকিলাব, দায়ীদের হাতেই উদ্ধারের দায়িত্ব, ফেরত আসবে না কানাকড়িও, হাসিনা জামানায় 27 লাখ কোটি টাকা পাচার। চা শ্রমিকদের জন্য 20,000 রেইনকোট বিতরণ কার্যক্রম উদ্বোধন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা, জানিয়েছেন প্রধানমন্ত্রী। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, আদমরা তৃণমূল স্বাস্থ্যসেবা, দুদক যেন আর রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার না হয়, আজ দায়িত্ব নিচ্ছেন চেয়ারম্যান ও কমিশনাররা। দৈনিক দেশ রূপান্তর, প্রাণ ফিরেছে দুদকে, নতুন কমিশনে যোগদান আজ থেকে কার্যক্রম শুরু, এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, জানিয়েছেন প্রধানমন্ত্রী। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম ভরা মৌসুমেও তীব্র সার সংকট, বেশি দাম দিয়েও মিলছে না সার, কৃষিমন্ত্রীর দাবি পরিকল্পিত ষড়যন্ত্র। প্রার্থী থাকছেন দুজনই, 35 বছর পর কাল রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ। জনগণ এনবিআরকে আস্থাভাজন হিসেবে দেখতে চায়, জানিয়েছেন প্রধানমন্ত্রী। দৈনিক বণিক বার্তা, 17,000 কোটি টাকার সম্পদ নিয়ে 3 তারকা এয়ারলাইন্স বিমান। আরেকটি শিরোনাম তারা করেছে বিরল মৃত্তিকা মৌলের উপস্থিতি রয়েছে ব্রহ্মপুত্রের পলিমাটিতে। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, দেয়ার মেন হেডলাইন্স বিমান ফেইল্ড টু কালেক্ট টাকা 886 crore in revenue. অ্যানাদার হেডলাইন্স 6 months of বিএনপি গভর্নমেন্ট, হেলথ মিনিস্ট্রি নিয়ে তারা এই প্রতিবেদনটি করেছে। স্ট্রাগলিং উইথ মিসেলস, লেট অ্যালোন মাচ এলস। আরেকটি ইংরেজি দৈনিক নিউ এজ, their main headlines 180 days of BNP government, most reform pledges for admin ignored. Dhaka raises concerns over Nepido's Rohingya narrative. শেষ দৈনিক দ্য ডেইলি অবজারভার, their main headlines Prime Minister calls to broader tax net, people friendly revenue system. Another headline, Anti-Corruption Commission gets new commission after 6 months. Presidential election, Fokhrul, Oli
face of tomorrow. Another headlines: Modi assures honorable reception for Tariq Rahman in India, said Trivedi. তো এই ছিল বিভিন্ন পত্রিকার শিরোনাম। আমি শেষ খবরটি দিয়ে আলোচনা শুরু করতে চাই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে। একদিন আগেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ভারতে যাওয়ার অনুকূল পরিবেশ এখনো তৈরি হয়নি, যদিও গতকাল ব্যবসায়ীদের সাথে একটা রিসেপশন ছিল যেখানে ভারতের হাই কমিশনার ত্রিবেদী তিনি বলেছেন এই সফরকে তারেক রহমান যখন ভারতে যাবেন সেটা হবে স্মরণীয়, অভ্যর্থনা জানানো হবে এবং এটা মনে রাখার মতো সফর হবে। আসলে হঠাৎ করে ভারতের এই আগ্রহের এতটা কারণ কি? তারা এতটা অধীর আগ্রহে অপেক্ষা করছে কেন? অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যারা দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সাম্যভিত্তিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেউ কেউ বলে থাকেন যে ভারত বৃহৎ রাষ্ট্র, আমাদেরই খুব বেশি করে প্রয়োজন ভারতকে। এই ধরনের কনসেপ্ট কিন্তু ভুল। এই সময়ে ছোট বা বড় আয়তনের দিক দিয়ে বিবেচ্য বিষয় নয়। পৃথিবীতে অনেক ছোট আয়তনের দেশ, ধরুন কাতার, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, তাইওয়ান, এই রাষ্ট্রগুলো কিন্তু বিপুল শক্তিশালী সামরিক দিকে, অর্থনৈতিক অগ্রগতি এবং প্রযুক্তির ক্ষেত্রে। সুতরাং বাংলাদেশকে যদি কেউ আয়তনের দিক বিবেচনা করে গুরুত্বের ক্ষেত্রে কম চিন্তা করে তাহলে ভুল করা হবে। দেখুন, বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে ভারত কেন সম্পর্ক নবায়ন করতে যাচ্ছে, অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বৈশ্বিক কারণ। বাংলাদেশ ইতোমধ্যে বহুমাত্রিক কূটনীতির একটা অগ্রযাত্রা শুরু করেছে। মালয়েশিয়া গিয়েছেন প্রধানমন্ত্রী, এরপর চীনে গেলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিপুল কর্মকাণ্ড হচ্ছে। জাপান, সৌদি আরব, কাতার, এই রাষ্ট্রগুলোর সঙ্গেও আমাদের সম্পর্কের গতি বেড়েছে। পাকিস্তানের সঙ্গে গণ অভ্যুত্থানের পরে নতুন করে নানাবিধ কর্মকাণ্ড হচ্ছে। এইরকম একটা প্রেক্ষাপটে 17 বছর যারা একতরফা সম্পর্ক রেখেছিল বাংলাদেশের উপর, তারা যদি এখন আমাদের এই ভূখণ্ডের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখতে পারে তাহলে ক্ষতিটা তাদেরই বেশি হবে। ফলে এখানে ভারতেরই খুব জরুরি প্রয়োজন বাংলাদেশের সঙ্গে নতুন করে সম্পর্কের একটা পথনকশা তৈরি করা। কিন্তু শেখ হাসিনাকে ইস্যুকে কেন্দ্র করে এই যে গত 5ই অগস্ট যে ঘটনাটা ঘটে গেল এবং সেখানে তিনি সংবাদ সম্মেলন করলেন, বাংলাদেশের পক্ষ থেকে একটা কড়া বার্তা দেওয়া হলো, তারপরে কি এই চেঞ্জটা মনে হচ্ছে? এখানে দেখুন, ভারত তার কূটনৈতিক প্রক্রিয়াতে কোনো পরিবর্তন না করে, তার এতদিন ধরে চিন্তা ভাবনায় পরিবর্তন না করে এখন তারা চাইছে যে আগের সম্পর্কের পুনরুজ্জীবন। কিন্তু ভারতকে বুঝতে হবে যে ইতোমধ্যে পানি অনেক গড়িয়ে গেছে, তাই না? আমি 17 বছর ধরে একমুখী যে তৎপরতা চালিয়েছি সেটা যথার্থ ছিল না। সম্পর্ক হতে হয় জনগণের সঙ্গে জনগণের। ভারতের কি বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক ছিল না? একটি দল এবং একজন ব্যক্তি। তো সেই জায়গায় তাদের সংস্কার করতে হবে। কূটনৈতিক চিন্তার ক্ষেত্রে তারা যদি সংস্কার করে, খোলা দিলে, আন্তরিকভাবে যদি এগিয়ে আসে, তাহলে অবশ্যই বাংলাদেশ কেন নয় সম্পর্ক গড়বে, নতুন করে গড়বে। বাংলাদেশের সীমান্ত তো পরিবর্তন করা যাবে না। বাংলাদেশ যেমন ভারতের পেটের ভিতর আছে, পেটের ভিতরে যখন সন্তান থাকে তখন মায়েরও স্বস্তির প্রয়োজন, আবার সন্তানেরও প্রয়োজন। সুতরাং কেউ যদি মনে করে যে বাংলাদেশের চতুর্দিকে ভারত আছে বলে তারা যে কোনো মুহূর্তে আমাদের আক্রমণ করে জিতে যাবে, এমনটি কিন্তু নয়। কূটনীতির ভাষা এটা নয়। কূটনীতির কথা হচ্ছে যে উইন উইন সিচুয়েশনে রিলেশনটা থাকবে। এখন দেখুন, গত পরশুদিন তুরস্কের একটা বিখ্যাত পত্রিকা ইয়েনি শাফাক, সেই পত্রিকায় একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, মন্তব্য প্রতিবেদন। সেখানে মক্কা চুক্তি অনুযায়ী ত্রিদেশীয় জোট, পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে যে জোট হয়েছে, প্রতিরক্ষা জোট, সেই জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্তির পরামর্শ দেওয়া হয়েছে বা আহ্বান করা হয়েছে। সেখানে বিশ্লেষণ করা হয়েছে যে এই জোটে যদি বাংলাদেশ যুক্ত হয় তাহলে বৈশ্বিকভাবে বিপুল অগ্রগতির দিকে এগিয়ে যাবে। শক্তিশালী তুরস্ক, পারমাণবিক শক্তিধর পাকিস্তান, সাথে অর্থনৈতিক সমৃদ্ধ সৌদি আরব যদি বাংলাদেশের পাশে থাকে তাহলে অভাবনীয়ভাবে এগিয়ে যেতে পারবে এবং বৈশ্বিক দরজা খুলে যাবে। দেখুন, ওই চুক্তি অনুযায়ী, মানে এই ত্রিদেশীয় মক্কা চুক্তি অনুযায়ী কোনো দেশ যদি আক্রান্ত হয়, অপর দুইটি দেশ পাশে দাঁড়াবে। ধরুন সৌদি আরব আক্রান্ত হলো, তাহলে পাকিস্তান এবং তুরস্ক তার পাশে দাঁড়াবে। এখন এই ধরনের একটা আন্তর্জাতিক জোটে যদি বাংলাদেশ যুক্ত হয়ে যায় তাহলে ভারত মনে করছে তার জন্য মোটা দাগে ক্ষতি, দক্ষিণ এশিয়া জুড়ে তার যে প্রভাব সেটা একেবারে শূন্যের কোটায় নেমে আসবে। ফলে আপনি দেখুন যে নানা ধরনের বিষয় থাকার পরেও ভারত
চাইছে যে অতি দ্রুত আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফর করুন, কারণ এটা তাদের একটা প্রেস্টিজ ইস্যু, এটা ভূ রাজনৈতিক গতি প্রকৃতিকে ঠিক রাখার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর ত্রিবেদী গতকালকে আরেকটু কথা বলেছেন যে অতীতকে ভুলে যেতে বলছি না, কিন্তু অতীতকে সাথে নিয়েই মত পার্থক্য দূর করতে আলোচনা কিংবা সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার। কিন্তু এই যে অতীতের যে তিক্ত যে সম্পর্ক, সেটাকে আড়ালে রেখে বা পেছনে ফেলে আদৌ কি এগোনো সম্ভব? সম্ভব নয়। দেখুন, বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় তো স্পষ্টভাবে 3টি বিষয় বলেছে: শেখ হাসিনার প্রত্যর্পণ, শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের ফিরিয়ে দেয়া এবং অনুকূল পরিবেশ তৈরি করা। দুটো কাজ যদি হয়ে যায়, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং শহীদ ওসমান হাদির খুনিদের যদি ফিরিয়ে দেয় ভারত, তাহলে অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে। বাংলাদেশের জনগণের আবেগ এবং গণ অভ্যুত্থানের আন্দোলনের সঙ্গে কিন্তু এই দুটো বিষয় জড়িয়ে আছে। সুতরাং ভারতকে অবশ্যই এই দুটো বিষয়ে অ্যাড্রেস করা দরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকল্প পথে ভারত সম্পর্ক জোড়াতালির মাধ্যমে নতুন করে গড়তে চাচ্ছে, যেমন ডিজেল দিচ্ছে, কিছুদিন আগে মরিচ দিয়েছে, পেঁয়াজ, আলু, চালও তারা দেবে। এই বিষয়গুলোতে তারা খুব আগ্রহী, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যে 3টি শর্ত দেওয়া হয়েছে ওই বিষয়ে তারা মুখ খুলছে না। গতকালও রণধীর জয়সওয়াল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি একই উত্তর দিয়েছেন, বলেছেন যে না, এখনও প্রত্যর্পণের বিষয়ে কাজ চলছে বা আমরা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি। কিন্তু খোলা দিলে বাংলাদেশের মানুষ কি চাইছে ভারতের বিজেপি সরকারের কাছে সেটা যদি বিবেচনায় নেয়, তাহলে আমার মনে হয় যে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফর করতে পারেন যদি শর্ত পূরণ হয়। কিন্তু যেই সমমর্যাদা নিয়ে যেই উদ্বেগের কথা অনেকে বলেন, অনেকে হয়তো তাদের সাথে বাংলাদেশের বাণিজ্যের সম্পর্কের বিষয়ে কেউ কেউ বলেন, এই যে এখনকার রাজনৈতিক সম্পর্ক, সেই জায়গায় কি ভারত কিছুটা তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে বলে মনে হচ্ছে? মনে হচ্ছে, কারণ ভারতের যে সংসদীয় কমিটি আছে সেই কমিটি থেকে এরকম অনেকগুলো দফাওয়ারি প্রস্তাবনা দেওয়া হয়েছে যে গত 17 বছর জুড়ে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল সেখানে অনেকগুলো ভুল পদক্ষেপ ছিল। সেই ভুলগুলো শুধরে নতুন করে সম্পর্ক গড়তে হবে, প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব সুলভ, দাদাগিরি সুলভ নয়, সম্পর্ক গড়ে তুলতে হবে। এই প্রতিবেদন কিন্তু ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় আমলে নিয়েছে এবং সে অনুযায়ী দেখবেন এই বিশ্বস্ত সূত্রগুলোই বলছে যে শেখ হাসিনাকে নিয়ে তারা একটা চূড়ান্ত সিদ্ধান্তে যাচ্ছে। এবং একটা বিষয় তো আপনি জানেন যে আগে আমরা বিজেপি সরকারের কাছে কয়েক দফা ধর্ণা দিয়েছি প্রত্যর্পণের জন্য, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ অন্যদের। কিন্তু এখন দেখুন বিজেপি সরকার একটা কৌশল অবলম্বন করে এই ইস্যুটা তাদের আদালতে নিয়ে যাচ্ছে যে শেখ হাসিনা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বিবেচিত হবেন কিনা, মানে এই চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে কিনা সেটা আদালত নির্ভর করবে। সেটা রাজনৈতিক ইস্যু না রেখে আদালতের কাঁধে বন্দুক রেখে একটা সুবিধা আদায় করতে চায় বিজেপি সরকার। তাহলে শেখ হাসিনার পক্ষকেও বলতে পারবে যে আমরা কিছু করিনি, আদালতই সিদ্ধান্ত নিয়েছে, কোর্টের নিষেধাজ্ঞার কারণে আপনাদেরকে বাংলাদেশে পাঠাতে হয়েছে। অন্যদিকে বাংলাদেশকে তারা বলতে পারবে যদি কোর্ট সিদ্ধান্ত যে না, তাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বিবেচনা করা হবে না, তখন বিজেপি বলবে যেটা তো আমাদের কোনো বিষয় নয়, আদালত সিদ্ধান্ত দিয়েছে। মানে তারা একটা গেম খেলতে যাচ্ছে, এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে। তো খোলা দিলে আন্তরিকভাবে বন্ধু হিসেবে সম্পর্ক নবায়ন করতে আমরা আগ্রহী আছি। আমি মনে করি যে বাংলাদেশ সরকার এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে, কিন্তু সেই বন্ধুত্বের নমুনা দেখাতে হবে। আর সীমান্তে হত্যাকাণ্ড চালিয়ে পরের দিনে যদি আপনি আলোচনা টেবিলে বসতে চান তাহলে তো হবে না। আপনি পুশ ইন করছেন সম্পূর্ণ অবৈধ, মানে আন্তর্জাতিক আইন অনুযায়ী তো বটেও, মানবাধিকারের সকল নিয়মকানুন অনুযায়ী অবৈধ এই ধরনের পুশ ইন। তো এগুলো করে তো আসলে সম্পর্ক উন্নয়ন করা যাবে না। আমার মনে হয় যে ভারতের সংসদীয় যে কমিটি পররাষ্ট্র বিষয়ক, সেই কমিটি ইতোমধ্যে অনেকগুলো প্রস্তাবনা দিয়েছে। সেই প্রস্তাবনার আলোকে যদি বিজেপি সরকার নতুন করে চিন্তা ভাবনা শুরু করে, তাহলে বাংলাদেশ সরকারের যে দাবি সেগুলো মেনে নেবে এবং আমরাও সম্পর্ক বাড়াতে স্বস্তি ফিল করব। আমরা দেখছি এই মুহূর্তে ভারতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিআইআইয়ের একটা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। গতকালকে কমার্স মিনিস্ট্রিতে গিয়েছে, এফবিসিআই সহ বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে আলাপ করছে। এই যে কিন্তু তাদের সাথে যে আমাদের ইস্যুগুলো, গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রীও বলেছেন যে বিশেষ করে অশুল্ক বাধা কিংবা মান নিয়ন্ত্রণ সংক্রান্ত নানা জটিলতা, প্রশাসনিক জটিলতা, এর কারণে পণ্য রপ্তানির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাধা তৈরি হয়, সেগুলো দূর করতে হবে। এই যে বাংলাদেশের সাথে ট্রান্সশিপমেন্টও তো একটা বড় ইস্যু ছিল, এগুলোকে কিছুটা সমাধান হবে এই ধরনের দ্বিপাক্ষিক সফরের মধ্য দিয়ে? অবশ্যই সমাধান হওয়া উচিত, কিন্তু এক
পক্ষে অগ্রসর হলে আসলে সমাধান হবে না, দুই পক্ষই সমস্যাটা বুঝতে হবে। সমস্যাটা তো আমাদের একার না, তাদের পক্ষ থেকে বিশাল বিশাল জটিলতা এখনো জিয়ে রাখা আছে। ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে যে ন্যায্যতা সেটা তো নিশ্চিত হয়নি, বরং একতরফাভাবে আমরা আমাদের ভূখণ্ড তাদের জন্য ব্যবহার করতে দিয়েছি। কিন্তু সেই একই ধারা অনুযায়ী আমরা তো ভারতের ভূখণ্ড ব্যবহার করতে পারছি না বা লাভবান হচ্ছি না। তো বাণিজ্যিক ক্ষেত্রে যে বাধাগুলো আছে এগুলো সফরের মধ্য দিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে দূর হতে পারে, কিন্তু দুই পক্ষকেই চিন্তা করতে হবে, বিশেষ করে ভারতের পক্ষকে চিন্তা করতে হবে যে আমি আসলে বৈষম্য রেখে সম্পর্ক উন্নয়ন করতে পারবো না, বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। এটা তো যুগ যুগ ধরে কেউই মেনে নেয়নি। আমাদের এখানে ইশাখা প্রথম দিল্লির শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে, এটা কিন্তু ধর্মের কোনো লড়াই না। দেখুন, এটা হলো জনগণের কল্যাণের জন্যে। ইশাখা কি করলেন, কাদের বিরুদ্ধে লড়াই করলেন? যখন দিল্লিতে মুসলিম মুঘল সাম্রাজ্য, সেই শক্তিশালী মুঘল সম্রাটদের বিরুদ্ধে বাংলার 12 ভূঁইয়াদের একজন ইশাখা, তিনি বললেন যে না, আমি দিল্লির আধিপত্য মেনে নেব না, আমি তাদের অন্যায্য দাবি পূরণ করব না। তো আমাদের এই যে লড়াই, এই ভূভাগের, এই বঙ্গোপসাগর ঘেঁষা দক্ষিণ অঞ্চলের এই লড়াই তো একদিনের না। আমরা আজকে দিল্লি না ঢাকা, এটা আজকে শুধুমাত্র দিল্লিতে হিন্দু শাসকরা বসে আছেন এই রকম ধর্মীয় সরলীকরণ করলে হবে না। এটা হচ্ছে আমাদের ন্যায্যতার প্রশ্ন এবং ভূখণ্ডের সার্বভৌমত্বের প্রশ্ন। আমি ছোট আয়তনের বলে আপনি ছোট চোখে দেখবেন, এটা কখনোই গ্রাহ্যযোগ্য নয়, এটা অগ্রহণযোগ্য। আপনাকে অবশ্যই মনে করতে হবে বাংলাদেশ মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালে বিজয়ী হয়ে একটি ভূখণ্ড নির্মাণ করেছে, সুতরাং এই দেশের মানুষকে সমমর্যাদার ভিত্তিতে চিন্তা করতে হবে। জি, আমরা দেখছি যে প্রায় 35 বছর পর আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অবসরপ্রাপ্ত কর্নেল ওলি দুজন প্রার্থী। কিন্তু সংখ্যার অনুপাত যদি হিসাব করা হয়, সেখানে নির্বাচনের ফল তো জানাই বলা যায়। হয়তো ফখরুল সাহেবই প্রেসিডেন্ট হওয়ার পথে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই কর্নেল ওলিকে বিরোধী দল প্রার্থী করলো কেন, যেখানে ফলটা জানা যে পরাজিত হবেনি? আমি অগ্রিম অভিনন্দন জানাচ্ছি আমাদের নতুন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তিনি বর্ষিয়ান রাজনীতিক, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশের মাটি এবং মানুষের পক্ষে রাজনীতি করছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে এইখানে বিরোধী দল ফেল করেছে। আমি মনে করি কি ফেল করেছে, আমাদের কিন্তু শাসন কাঠামোতে একটা পরিবর্তন আসার কথা ছিল। এই যে 2024-এর জুলাইয়ে আমরা কেন এত রক্ত দিলাম, আমাদের ভাই বোনেরা কেন গুলির সামনে দাঁড়িয়ে গিয়ে বুক পেতে দিল, কেন? একটা রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার হবে। দেখুন, 70 অনুচ্ছেদ বাতিল হবার কথা ছিল, জুলাই সনদে এই বিষয়টির স্পষ্ট উল্লেখ আছে। 70 অনুচ্ছেদ যদি বাতিল হয়ে যেত জুলাই সনদ বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে, তাহলে আজকে কি হতো? রাষ্ট্রপতি নির্বাচনটি কিন্তু উন্মুক্ত থাকতো। মানে তখন বিএনপির একজন সংসদ সদস্য চাইলে কর্নেল ওলিকে ভোট দিতে পারতেন, আবার জামাতের একজন সংসদ সদস্য চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিতে পারতেন। কিন্তু এখন তো সেটা হচ্ছে না। এখন স্পষ্টই বোঝা যাচ্ছে, যেহেতু সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ, সুতরাং বিএনপির প্রার্থী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হবেন, আর ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ তিনি নির্বাচিত হবেন না। দেখুন, বিরোধী দল ইতোমধ্যে এই বিষয়ে বলেছে যে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়, গণতান্ত্রিক পদ্ধতিতে দেখাতে চায় যে তাদেরও একজন যোগ্য, দক্ষ, দেশপ্রেমী এবং মুক্তিযোদ্ধা প্রার্থী আছে। বাংলাদেশের মানুষের সামনে এটা উপস্থাপন করে তারা বোঝাতে চায় যে তারাও ক্যাপেবল। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, বিরোধী দলের আগে প্রশ্ন উঠানো উচিত ছিল যে আপনি 70 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন দেন। সেটা তারা বলেনি, না বলে তারা এই প্রচলিত পদ্ধতির মধ্যে তাদের প্রার্থী দিয়েছে। আমি মনে করি তাদের জন্যে আরও চমৎকার হতো যদি 70 অনুচ্ছেদ নিয়ে তারা আন্দোলন করতো। 70 অনুচ্ছেদটা কি? যে 70 অনুচ্ছেদ অনুযায়ী একজন সংসদ সদস্য যে দল থেকে নির্বাচিত হয়েছে সেই দলের বিরুদ্ধে কথা বললে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। আবার সংসদে যদি ওই দল পদত্যাগ করে দলীয়ভাবে, তাহলেও তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। এখন ধরুন, বিএনপির কোনো এমপি যদি ডক্টর কর্নেল অলি আহমদকে ভোট দেন, তাহলে তিনি বাতিল হয়ে যাবেন, তার সংসদ সদস্য পদ থাকবে না। এর পরিবর্তনই আমরা চেয়েছিলাম, যে তাহলে উন্মুক্ত নির্বাচন হতো, আরও গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যেতে পারতাম। এই 70 অনুচ্ছেদ বহাল থাকা অবস্থায় এই যে প্রার্থিতা দেয়া, এটা কি শুধু একটা প্রতিবাদের পার্ট হতে পারে? তারা তো ব্যাখ্যা দিয়েছে, তারা দেখাতে চায় জাতিকে যে আমাদের প্রার্থীকে দেখুন এবং বিএনপির প্রার্থীকে দেখুন। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য, মানে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা অংশগ্রহণ করতে চায়। তবে বিরোধী দল হিসেবে তাদের ওই পয়েন্টে অটল থাকলে সেটা মানুষের কাছে আরও গ্রহণযোগ্য হতো, আমি মনে করি। জি, আমরা আরেকটা বিষয় আলোচনা করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে ফ্যাসিবাদ মুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানো পালা,
কিন্তু এই যে জুলাই গণঅভ্যুত্থান হয়ে গেল, যেই স্পিরিট নিয়ে, যেই আকাঙ্ক্ষা তাদের ছিল, সেইভাবে কি দেশ এগুচ্ছে এখন? দেখুন, একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল মানুষের মধ্যে। গত আমরা 180 দিন পেরিয়ে এলাম, মানে 6 মাস। এটাকে হানিমুন পিরিয়ড বলে অনেকে। তো হানিমুন পিরিয়ড শেষ, এখন মানুষ বিবেচনা করছে যে দেশটি কিভাবে পরিচালিত হচ্ছে, দেশের কল্যাণ হচ্ছে কিনা। দেখুন, মে মাসে আমার বিদ্যুৎ বিল ছিল 2200 টাকা, জুনে হলো 2400 টাকা, এরকমই 2400, 2500 বা 3000-এর মধ্যে থাকতো। সেটা জুলাইয়ে এসেছে 7800 টাকা, এবং আমার এই জুলাই আগস্টে বিল এসেছে 8000 টাকা। তাহলে আমার মতো একজন ক্ষুদ্র নাগরিক এই নাগরিক জীবনের বিপুল ব্যয়ভার কিভাবে বহন করব? আমারই তো নাভিশ্বাস হয়ে যাচ্ছে। সেখানে নিত্য প্রয়োজনীয় বিষয়গুলোর অবশ্যই তড়িৎ গতিতে সমাধান করা প্রয়োজন। ভাই, যে কোনো চেতনা, যে কোনো আদর্শ বলি না কেন, এগুলো একটা বায়বীয় জিনিস। চেতনা তখনই আপনি বাস্তবায়িত হবে যখন আপনি প্রয়োগ করে দেখাতে পারবেন, হ্যাঁ চালের দাম কমেছে, হ্যাঁ আমার বিদ্যুতের দাম কমেছে, আমি স্বস্তি দিতে পেরেছি। এই জায়গাটাতে তড়িৎ গতিতে কোনো সময় নেই, সময় নেই। জনগণ কিন্তু বিগড়ে যাবে। আমার পকেট থেকে যখন 8000 টাকা বিদ্যুতের জন্য দিতে হচ্ছে, আমি কিন্তু অস্বস্তির মধ্যে আছি। তখন আমার কিন্তু আর কোনো কিছু ভাল লাগছে না, সেই সব কথা, সেই সব বাণী, কোনো কিছুই ভাল লাগছে না। এটা আমার মতো একজন ক্ষুদ্র নাগরিকের এই অবস্থা হলে অন্যদের কি অবস্থা? সুতরাং আমি মনে করি যে জুলাই সনদের মধ্যে কল্যাণকর যা আছে সেগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে অনেক আলোচনা হয়েছে। বিএনপি, জামাত, এনসিপি তারা স্বাক্ষরও করেছে। দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণে দৃশ্যমান কাজ করা উচিত। আরেকটি বিষয় ছিল যে রাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চান প্রধানমন্ত্রী। তিনি বলছেন যে মানুষকে যে অনিয়ম দুর্নীতির মধ্যে ফেলে দেওয়া, হয়রানির মধ্যে ফেলে দেওয়া, কিংবা অনৈতিকভাবে সুবিধা আদায়ের মধ্য দিয়ে রাজস্ব আদায় করা, এটাতে চেঞ্জ আনতে চান। এই কথা তো আমরা দীর্ঘদিন শুনে আসছি যে আসলে এই যখন অর্থমন্ত্রী ছিলেন কিংবা কেউ এর আগে প্রধানমন্ত্রী ছিলেন, অনেকেই বলছেন রাজস্ব কাঠামোয় পরিবর্তন আনতে চান, কিন্তু হচ্ছে না কেন? কেন হয়রানি দূর হচ্ছে না? কেন দুর্নীতি দূর হচ্ছে না? দেখুন, গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের যে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, যেমন আমরা বিদ্যুতের কথা বললাম, আমরা পাসপোর্ট, সিটি কর্পোরেশন, রাজস্ব, একদম নাগরিকদের জীবনযাত্রার উপর যেগুলো সরাসরি প্রভাব ফেলছে সেগুলো, এগুলোর ক্ষেত্রে কেন হচ্ছে না, কেন হবে না, এগুলো নিয়ে অনেক আলাপ হয়েছে, অনেক টকশো হয়েছে, অনেক পর্যালোচনা হয়েছে। এখন আর সেই সুযোগ নেই, হতে হবে, করতে হবে। দেখুন, রাজস্ব কাঠামোকে পুনর্গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছিলেন। সেই সময় আবার অভ্যন্তরীণ নানা আন্দোলনও হয়েছে। তারপরে এটা নিয়ে বেশ কিছু কাজও অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে। সেগুলোকে যদি সামনে রেখে নতুন করে আইন তৈরি করা যায়, যে আইনের মধ্য দিয়ে পুরো রাজস্ব কাঠামোকে জনবান্ধব করা যায়, যারা রাজস্ব দিচ্ছে না সেই সব রাঘব বোয়ালকে যেমন আইনের আওতায় আনতে হবে এখনই, এই মুহূর্তে। একইভাবে জনগণের উপর অন্যায্য করের বোঝা চাপিয়ে দেওয়াও উচিত হবে না। কারণ ভ্যাট ট্যাক্সের এমন চাপ পড়ছে, আপনি একটা বার্গার খেতে যাচ্ছেন, ওইখানে তো ভ্যাট আছে, তাই না? তাহলে ওই ভ্যাটের চাপটা তো আপনার উপর পড়ছে, ওই দোকানদারের উপর তো পড়ছে না। আপনার বার্গারের দাম ছিল 100 টাকা, এখন নেওয়া হচ্ছে 120 টাকা। তাহলে ভোক্তার উপর তো প্রভাব পড়ছে, পকেট থেকে 20টা টাকা বেশি দিতে হচ্ছে। যুগে যুগে এই করের বিরুদ্ধে কিন্তু আন্দোলন হয়েছে। আমি ছোট্ট একটা ঘটনা বলি, সময় আছে কিনা জানি না। নাঙ্গেলি একটা তরুণী, তার বয়স 23 থেকে 25 বছর। এটা 1803 সালের ঘটনা, কেরালার ঘটনা। তো ওই সময়ে কেরালার নাম ছিল ত্রিভাঙ্কুর। তো ত্রিভাঙ্কুরের রাজা ঘোষণা দিলেন যে যারা মানে বুকে কাপড় দেবে, মানে স্তন ঢাকবে নারীরা, তাদেরকে কর দিতে হবে। কেবলমাত্র ব্রাহ্মণ ছাড়া আর কেউই বুকে কাপড় দিতে পারবে না। তখন নাঙ্গেলি প্রতিবাদ করেছিলেন। তিনি তখন বলেছিলেন যে কেন আমি আমার বুকে কাপড় দেওয়ার জন্য, বুক ঢাকার জন্য আমি কেন কর দিব? কিন্তু তাকে খুব বিরক্ত করছিল ওই কর সংগ্রাহকরা। একদিন কর সংগ্রাহককে ডাকলেন, দরিদ্র মানুষ, ডাকলেন গ্রামের বাড়িতে যে আপনি আসুন। এরপরে রাগে দুঃখে ক্ষোভে দা দিয়ে স্তন কেটে কলার পাতায় মুড়ে সেই কর সংগ্রাহক, মানে সেই বাদশার রাজার প্রতিনিধির সামনে ধরলেন যে যে স্তন ঢাকার জন্য আমাকে কর দিতে হয় সেই স্তনই আমি রাখবো না। এই ধরনের প্রতিবাদ এই উপমহাদেশে হয়েছে। জনগণের যে বিদ্রোহ সেটা আমরা দেখেছি। তো সুতরাং এই আপনি করের কথা বললেন, এই কর একটা ভয়াবহ অভিশাপ হিসেবে নেমে আসতে পারে, এবং মানুষ যে প্রতিবাদের রাজপথে নেমে অবলীলায় জীবন দিতে পারে সেটার উদাহরণ তো আছে। সুতরাং নাগরিক সংকটগুলো খুব গুরুত্বের সঙ্গে অ্যাড্রেস করা দরকার আমাদের যারা সরকার এর দায়িত্বে আছেন তাদের।
আমরা দেখলাম যে র্যাব বিলুপ্তির খবর নিয়ে একটি খবর বেরোয়েছে, যেখানে এসআরবি নামে নতুন একটা বাহিনী তৈরি করা হচ্ছে পুলিশের আওতায়। এই যে নতুন নাম দিয়ে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা আদৌ সম্ভব কিনা, বিশেষ করে যেখানে আগে গুম খুনের মতো অভিযোগ ছিল, নানা ধরনের স্বচ্ছতা জবাবদিহিতার ঘাটতি ছিল, তো এই বাহিনী চেঞ্জ করে, শুধু নাম চেঞ্জ করে কি এই চরিত্রগুলো বদলানো সম্ভব? আচ্ছা, নামে কি আসে যায়? আপনি যদি গোলাপকে গোপাল নামে ডাকেন, বাগানে ফুটে থাকা গোলাপকে গোপাল নামে ডাকেন, তো ওর কালার কি পরিবর্তন হবে? ও কি সুঘ্রাণ দেওয়া বন্ধ করবে? আমার নাম যদি এখন মানিক না হয়ে ক্ষণিক হয়, তাতে কি হবে? আমার চরিত্র কি পরিবর্তন হবে? মূল কথা হচ্ছে পোশাক বদল, নাম বদল করে কোনো কাজ হবে না, যতক্ষণ না পর্যন্ত জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত হবে না। আমি সরকারের কাছে আহ্বান জানাবো যে গুমের যে আইন করা হচ্ছে, সেখানে গুমের ঘটনার তদন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই যদি করে, তাহলে তো হলো না কিছু। যারা গুম করবে তারাই যদি তদন্ত করে, তাহলে সেই বিচার কি যথার্থ হবে? সেই জন্য অবিলম্বে জনবান্ধব চিন্তা করতে হবে। দেখুন, ৭০ অনুচ্ছেদের কথা বললাম বা গুম সংক্রান্ত বিষয়ের কথা বললাম, যখন আপনি বিরোধী দলে থাকবেন তখন কিন্তু এগুলোর খুব প্রয়োজন। কিন্তু ওই বিরোধী দল যারা চিরদিন ধরে ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়েছে, গুম বন্ধ চেয়েছে, তারা যখন ক্ষমতায় যাবে তখন কিন্তু তাদের জন্য আবার এটা একটা প্রোটেকশন। তো সুতরাং ওই চিন্তা করলে হবে না যে ক্ষমতায় আছি বলে আমাকে এটা প্রোটেকশন দেবে না, ঢাল হিসেবে ভাবা, নিজের ঢাল, নিজের ঢাল হিসেবে না, জনগণের ঢাল হিসেবে এইসব চিন্তা করতে হবে। এইসব বাহিনী যদি জনকল্যাণের জন্য হয়, অবশ্যই আমরা স্যালুট করব। কিন্তু আমরা তো দেখছি না, একটা মব হলে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডেকে পাওয়া যাচ্ছে না। এই যে ধারাবাহিকভাবে মব হচ্ছে, এটা বন্ধ হচ্ছে না কেন? শক্ত হাতে কঠোরভাবে বন্ধ করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, এটা কেন? এটা তড়িৎ গতিতে করতে হবে, এটা আমাদের দাবি। এবং আমি মনে করি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সদিচ্ছা, সেই সদিচ্ছার বাস্তবায়ন প্রশাসন কেন করছে না, সেটাও খতিয়ে দেখা দরকার। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আগের মতো ঠিক জায়গায় আসতে পারছে না কেন? এখনো সেভাবে প্রভাব রাখতে পারছে না কেন? এই যে সুশাসনের মধ্যে নেই, এই যে আমি নিয়ম প্রতিষ্ঠা করতে পারিনি, চেইন অফ কমান্ড ভেঙে গেছে, ফলে এগুলো পুনরুদ্ধারের জন্য যা যা করা প্রয়োজন সেটা কঠোরতার সঙ্গে উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা আলোচনার একবারে শেষ পর্যায়ে রয়েছি, 1 মিনিট জানতে চাইবো যে নতুন একটা উদ্যোগ, নারীদের নিরাপদ যাতায়াতের জন্য পিঙ্ক সিটি, পিঙ্ক বাস সার্ভিস চালু হয়েছে 3টি শহরে। এই উদ্যোগটা কেমন? বা আমি মনে করি যে এই উদ্যোগটি অসাধারণ উদ্যোগ, অসাধারণ উদ্যোগ। এই ধরনের উদ্যোগ আরও আগে নেওয়া দরকার ছিল। যাই হোক, এই নতুন সরকার 6 মাসের মধ্যে এই উদ্যোগটি গ্রহণ করেছে, আমি অবশ্যই তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের বাস আরও ব্যাপক হারে প্রচলন করা প্রয়োজন, কারণ আমাদের নারীরা, আমাদের মা বোনেরা রাস্তায় যে ভয়াবহ কষ্ট করেন তা অবর্ণনীয়। কিভাবে তারা বাসে ওঠেন, কিভাবে তারা কর্মস্থলে যান, এগুলো যদি আপনি রিপোর্টার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনি জানেন এগুলো ভয়াবহ অবস্থা। সেই জায়গায় নারীদের স্বস্তি দেবার জন্য যে পিঙ্ক বাস চালু হয়েছে, এই বাসের সংখ্যা আরও বাড়ানো হোক এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আমিনুল মোমিনিন মানিক আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দিন সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।